জামাত তো হলো ইউনূস সাহেবের প্রধান। ইউনূস সাহেব বানাইছে, জামাতে ইউনূস বানাইছে বাংলাদেশে। এই ছেলেরা হলো জামাতের তৈরি। তারা যখন বলে না না ওই যে আনুপতিক হারে ভোটাভুটি ইলেকশন গণা না করলে পরে ভোট দিব না, তারা 7% পাইলে পরে 300-র মধ্যে হোস্টেল সিট তারা দেওয়া লাগবো ভোট পাইলে পরে। এইভাবে ভোটাভুটি হলে পরে আজন্ম যাইব গা বাঙালির গন্ডগোল কোনোদিন ভাঙবো না। এটা নিয়ে আমার সাথে যে কোনো লোক বিতর্কে আসতে পারে না। ঈশা ফজলুর রহমানকে মারি ফেলবো, ফজলুর রহমানকে মব জাস্টিস করে ফেলবো, ফজলুর রহমান আমাদেরকে কেন বেজন্মা করলো না, আমি এদেরকে বেজন্মা বলি না। ইট ইজ নট বায়োলজিক্যাল বেজন্মা, এটা হলো রাজনৈতিক বেজন্মা। তুমি 71কে স্বীকার করো না, তুমি 71কে যে স্বীকার না করে আমি তাকে রাজাকার আলবদর বলবো, আমি বেজন্মা বলবো। যে 71কে স্বীকার করে না, যে 71 ছিল না, আমি মুক্তিযুদ্ধ আমি বলবো তুমি আমার মেরে ফেলবা, আমি তোমাকে একটা ধাক্কাও দিতে পারবো না। তুমি আমার মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাসকে বন্ডুল করে দিবা, আর আমি বলতে পারবো না আরে না রে তোরা হলো রাজাকারের সন্তান। এই কথাটা আমি বলতে পারবো না। তুমি কেন বলো মুক্তিযুদ্ধ কিছু না? তুমি কেন বলো আল্লাহর কাছে ক্ষমা চাও যারা মুক্তিযুদ্ধ করছিল অস্ট্রেলিয়া? তা আমি তোমাকে বলবো না আমি কেন আল্লাহর কাছে ক্ষমা দেবো, বরং তোরা যে বাংলাদেশের শত শত বুদ্ধিজীবীকে হত্যা করছস, হাজার হাজার মা বোনকে নিজেরা ধর্ষণ করছস, লাখ লাখ মানুষের বাড়ি ঘর পুরাইছস, পাঞ্জাবিদেরকে, তোরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি ক্ষমা চাইমু কেন? আমি এই কথাগুলা বলি। এখন আপনি যে বলছেন যে এই দেশে কি হবে, ইলেকশন হবে কি হবে না, এই ফেজগুলা কারা ভাঙবো? এখন আমাদের জামাতে ইসলামের নেতারা যদি সবাই বলে না ইলেকশন আমরা যে কোনো সময় করতে রাজি আছি, তবে শরীয়ত মতে আমাদেরকে একজন করে বউ আছে, আরো 3টা করে বিয়া যেদিন করতে পারবো, 3টা বিয়া করতে হইলে 3 বছর সময় লাগবো। এই বিয়াগুলা করি আমরা ইলেকশন, এটা হেরারে করাই দাম লাগবো আমার। আরে ওরা তো শুধু আকতা কুকতা বিনা কারণে দাবি তুলবে, কেন ইলেকশন করবে না? ইলেকশন করলে যে জামাতে ইসলামের লোকটা এখন বেডার বাফের বেডার মতো রাস্তা দিয়ে হাঁটে, সমস্ত জজ তার, সমস্ত জাস্টিস তার, সমস্ত কোর্ট তার, সমস্ত আদালত তার, সচিবালয় তার, ইনস্টিটিউশন তার, হাসপাতাল তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তার, রাজশাহী কি কথাটা মিশা কইছি? একদম সত্য। হ্যাঁ, রাজাকারের বাচ্চা হইলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা কি দেখতে আমার চোখ অন্ধ না কেন? রাজাকারের বাচ্চারা হবে বাংলাদেশে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সনে প্রতিষ্ঠিত, 104 হইল ঢাকা বিশ্ববিদ্যালয়। হাজার হাজার মহামানব বের হয়েছে, হাজার হাজার মহামানব বের হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশকে 47-এর স্বাধীনতা দিছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশকে 52-এর ভাষা আন্দোলন দিছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশে 69-এর গণ অভ্যুত্থান দিছে, ঢাকা বিশ্ব এই দেশে মুক্তিযুদ্ধ শিখাইছে। আমি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকারের বাচ্চারা এখন ওই গোলাম আজমের ছবি লাগাইব আর আমি খালি হাততালি দিব, ঠিক কাজ করছে। কেন বলবো? পারলে ওরা টাঙ্গাইব আর বাংলাদেশের মানুষ পারলে ওটা খুলবো, নাহলে তো রাজনীতি থাকে না। যারা বলে চোরও আমার, ডাহাই তো আমার, আবার ওই ভালো মানুষও আমার, মোল্লা সাহেবও আমার। চোর ডাহাইত মোল্লা সাহেব তো একসাথে থাকতে পারবো না, ইমাম সাহেব একসাথে থাকতে পারবো না, মাস্টার সাহেব একসাথে থাকতে পারবো না। আপনার ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, তাইলে তো আপনি শাসক। যেসব নেতারা বলে না না সবাই মিলেমিশে থাকে, আরে একজনের মুক্তিযুদ্ধই বিশ্বাস করে না, বাংলাদেশে বিশ্বাস করে না, তার সাথে আমি কেমনে মিললে থাকবো? সে বলবে ফজলুর রহমান কাফের, সে মরলে পরে জানাজা ফরজ যেত, তার সাথে আমি কি করে মিলে থাকুন? আমি তার তো কাফের কই না, আমি তার রাজাকার আলবদরও বলতে চাই না। ও ওর রাজনীতি করবে, মুক্তিযুদ্ধ মান্য না, আমি মুক্তিযুদ্ধ মান্য আমার রাজনীতি করব। কেউ কারো কাফেরও বলার দরকার নাই, কেউ কাউকে রাজাকারও বলার দরকার নেই। এটা তো আমি বারবার বলতেছিলাম, কিন্তু জামাত তো এই কথাটা মানে নাই। জামাত মনে করছে আওয়ামী লীগরে তারাই দিছি, সামনে বিএনপি আছে, তারাই দিতে পারলে এই দেশটা একটা পাকিস্তান আফগানিস্তান বানায়া আমরা এই দেশে একটা চিরদিনের জন্য একটা রাজত্ব কায়েম করতে পারবো। এটা কি বাঙালিরা দিবে নাকি? এটা তো বাঙালিদের দেশ, 10,000 বছরের বাঙালির ইতিহাস আছে এখানে, পদ্মা মেঘনা যমুনা গঙ্গা পাড়ের ইতিহাস আছে এখানে, করতোয়া তিস্তা পাড়ের ইতিহাস আছে এখানে, বরাক সুরমা কুশিয়ারার ইতিহাস আছে এখানে, কীর্তনিয়া থেকে ধরে কীর্তন খোলার থেকে যত বাংলার 254টা নদীর মোহনা আছে, যেটা পৃথিবীতে কোথাও নাই। সেই দেশে তুমি কায়েম করতে চাও রাজাকার তন্ত্র, আর তোমাকে আমার মানতে হবে? কেন মানবো তোমাকে? আমি এই দেশে চাই মুক্তিযুদ্ধের
আদর্শ। মুক্তিযুদ্ধের আদর্শ কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করে, আমরা যুদ্ধ করে রক্তে 30 লক্ষ লোকের রক্তেরা করে মুক্তিযুদ্ধটা লেখছি, আর তুমি ফালাই দিবা, এটা আমার মানতে হবে। আমি তো তোমার সাথে আপোষ করতে চাই। আমি চাই মুক্তিযুদ্ধের এই 4 নীতিও রাখো। তোমার যদি এখন প্রয়োজন হয় আরো 2টা লাগাই এলো না, ওই 4টা ফালাই দেওয়া লাগবে। কেন? কারণ তুমি হলো রাজাকারের বাচ্চা। তুমি মুক্তিযুদ্ধ নামই শুনতে পারো না, কারণ তোমার বাপরে মুক্তিযোদ্ধারা বট গাছে তুলে ব্রাশ ফায়ার করে মারছিল, ওইটা তুমি বলতে পারো না। তোমার বাপ কেন আরেকজনের মারে রেপ করছিল? কথাটা কি আপনারা বুঝছেন? এই দেশে ইলেকশন হবে কিনা আমি জানি না, তবে ইউনূস সাহেবের অধীনে ইলেকশন হবে না। যদি হয়ও বিএনপিকে বলতে হবে, অন্য দলকে বলতে হবে, আচ্ছা আপনার কথা মানলাম। কি মানলাম? জামাত, এনসিপি আর যত এইসব ওই হিজবুত তাহরিরা সবাই মিলিয়ে হবে সরকার, আর আমরা বিএনপি বিরোধী দল। এটা যেদিন বিএনপি মানবে সেদিন ইলেকশন হবে। এখন মনে করতেছে যে না না, রসগোল্লা খাইয়ে পেয়েছি না, কারণ এরা আসছে এই কাজটা করার জন্য। এই দেশটাকে একটা সাম্প্রদায়িক, একটা জঙ্গি, একটা অমানুষদের দেশ করার জন্য, মানুষের দেশ না, অমানুষের দেশ করার জন্য এরা এখানে আসছে। এরা 5ই আগস্ট যে কারণে ঘটাইছে আমি সেটা বলতে চাই না, কিন্তু আমি যে কারণে 5ই আগস্টের পক্ষে ছিলাম সেটা হলো আমি চাইছিলাম গণতন্ত্র। আমি স্লোগান দিয়েছিলাম 1 দফা 1 দাবি, শেখ হাসিনা কবে যাবে। আমার দাবি হলো সেইটা। হাসিনাকে তাড়ানো হয়েছে, হাসিনা সরকার তাড়ানো হয়েছে। এখন বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেক যে এই দেশ কারা চালাবে, কারণ এই দেশের মালিক হলো জনগণ। সেই বাড়ির মালিক পাহারাদার কারে রাখবে, সেটা বাড়ির মালিক। ভোটটা করো না কেন? ভোটটা কইলে পরেই মুখটা কালো হয়ে যায় আর বাজে কথা বলো কেন? হ্যাঁ, আমি তো বলছি জামাত যদি 10% ভোট পায়, আমি বলবো যে বাপের বেটার কাম করছে। 10% ভোট পাইছে, দেখাও না বাপের বেটা। তুমি যে অত একবারে সাংঘাতিক ধরনের ধর্মের ব্যবসা করো, হ্যাঁ, 30 লাখ লোকের মিটিং করো, এই যে রেসকোর্স ময়দানকে তুমি অপমান করো। এখন এটা সোহরাওয়ার্দী উদ্যান, কারণ এইটাই হলো মুক্তিযুদ্ধের প্রতীক বাংলাদেশে। এইটাকে তুমি আইনে এখন রাজাকারদেরকে দিয়ে মিটিং করাও, রাজাকারদের কথা বলো আর বড় বড় কথা বলো। এই কারণে তো তুমি 2বার ফিড হয়ে আছো গা, কারণ তোমার তো ওই যে 7ই মার্চের কথা মনে হয়ে আছে গা। হে রে, যখন প্রথম বক্তৃতা উঠছে, যতই সাদা টুপি সাদা পাঞ্জাবি তাক, ওই যে উপরটা তো দেখা যায় আরেকটা লোকে কালো কোট গায়ে দিয়ে বক্তৃতা করতেছে, আর হাতে হাজার হাজার অস্ত্র, মুখে স্লোগান, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ওইটা যখনই মনে হয়েছে ফিড হয়ে আছে, শেষ প্রথম ফিড হয়েছে। পরে দ্বিতীয়বার আবার পানি টানি ডেন্ডিয়া ভালো করছে, ভালো করার পরে আবার বক্তৃতা করতে উঠছে। তখন আরও ভয়াবহ ব্যাপার কি, আমরা যে আমির আবদুল্লাহ খান নিয়াজি, জেনারেল নিয়াজির নেতৃত্বে যুদ্ধ করছিলাম, রাও ফরমান আলীর নেতৃত্বে, মিঠা খানের নেতৃত্বে, আমরা যে যুদ্ধ খাদেম হোসেন রাজার নেতৃত্বে আমরা যুদ্ধ করছিলাম, এদের নেতৃত্বে 93,000 সৈন্য এখানে মাথা নিচু করে, যা পৃথিবীতে কোনোদিন হয় নাই। আত্মসমর্পণ কার কাছে? মিত্রবাহিনীর কাছে। মিত্রবাহিনী কারা কারা? মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনী, এই যৌথ বাহিনী মিলিয়া এদের কাছে কে আছে? মিত্রবাহিনীর পক্ষে আছে কে? মিত্রবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান জগজিৎ সিং অরোরা। এগুলো তো ইতিহাস। আর আছে কে বাংলাদেশের পক্ষে? বাংলাদেশ মুক্তিবাহিনীর পক্ষে একে খন্দকার, বীরুত্তম, আর ওই আমি সবচেয়ে গৌরবান্বিত আমার দেশের একজন সন্তান, কিশোরগঞ্জের একজন সন্তান, মেজর হায়দার বীরুত্তম। সেই 3 জনে মিলিয়া দস্তখত দিচ্ছে। দস্তখত কর, রাইফেল রিভলভারটা আমাদের পায়ের কাছে রাখ, নাকি কথাটা হাসা করতেছি না মিশা করতেছি, নিয়ে যে পায়ের কাছে রিভলভারটা রাখছে, রাখ। ওইটা যখন দেখছে মনে হয়েছে গা ওই আমাদের আধুনিক জগতের আউলিয়া সাহেব, কি নাম তার? শফিকুর রহমান। হ্যাঁ, শফিকুর রহমান সাহেব। ওনারা বলে আধুনিক জগতের আউলিয়া উনি। আচ্ছা, আমি এটা মনে করি তার কর্মীরা তাকে আউলিয়া কো, আমি তাকে বকি না, কিন্তু আধুনিক জগতের আউলিয়া। দ্বিতীয়বার যে সেন্সলেস হয়েছে, ওই যখন দেখছে নিয়াজি আত্মসমর্পণ করতেছে, হ্যাঁ, এবং রাও ফরমানের 93,000 সৈন্য আবার লিখিয়া দিছে। আমি আজকে দেখাতে পারবো, এখানে লেখা আছে, সবটা আছে এখানে। শুধু ওরা আত্মসমর্পণ করবে না, যারা তাদের সহযোগী ছিল, আলবদর, রাজাকার, আল শামস, 3টা কথা লেখা আছে, এরাও আত্মসমর্পণ করতে হবে। তখন এটা মনে সেন্সলেস হয়েছে।
এরা আবার রেস কোর্সে আসে কেন? এটাকে অপবিত্র করার জন্য। কারণ রেস কোর্সে ইতিহাসটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। আমি আজকে বলি, যত কথাই বলেন, ইউনূস সাহেব যদি দেশটার ভালো চায়, আমি এখন আর বলতে চাই না যে উনি দেশটার ভালো চায়, যদি চায় তাহলে উনি নিজের মুখে যে কথাটা কইছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইলেকশন হোক, এবং তারেক রহমান সাহেবের সঙ্গে যে চুক্তি বা যে কথা, চুক্তি নাই বা বলা কথা যে দিয়েছে, এবং উনি যে মিটিং করে বাংলাদেশের মানুষের সামনে 5ই আগস্ট কইছে, মানিক এভিনিউতে বক্তৃতা করছে প্রথম, এবং রাত্র 8টায় টেলিভিশনে বলছে যে আমি ইলেকশন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দিয়ে দিব। উনি তো আমি মনে করি, এখনও মনে করি, নোবেল লরিয়েট এবং উনি মহান মানুষ। উনি ওনার কথা ঠিক রেখে ইলেকশনটা দিয়ে, ইলেকশনে বাংলাদেশের মানুষ যাকে ভোট দেবে, যে মেজরিটি হবে, তার হাতে উনি দায়িত্ব দেন। রাজনীতিবিদরা দেশে আসলেই তো, নেতৃত্বে আসলেই তো দেশ ঠিক চলবে। নেতৃত্ব চালানোর কাজ তো অফিসিয়াল না, এনজিওদের কাজ তো দেশ চালানো না। কাজে আমি চাই একটা ইলেকশন হোক ইউনূস সাহেবের কথা মতো, এবং সেই ইলেকশনে সবাই আসুক। বলবেন আপনি কি আওয়ামী লীগের সবাই বলেন? না, আমি আওয়ামী লীগের সবাই বলি না। আওয়ামী লীগ যদি পারে, তার জাতীয় আন্তর্জাতিক কারণে আওয়ামী লীগ পারলে আওয়ামী লীগ আসবে, না আসলে না আসবে। আমি আওয়ামী লীগরা আসুক আমি চাই না, কিন্তু আমি চাই এই দেশে একটা ফেয়ার ইলেকশন হোক। সেই ফেয়ার ইলেকশনে যারা ক্ষমতায় যাবে, যারা মেজরিটি পাবে, তা এখন আপনি কইবেন না আমি যদি 3%, কালকে দেখলাম একজনে কইতেছে ফ্রান্স থেকে একজনে কইতেছে ওর কথায় নাকি দেশ চলে, বলতেছে 1% ভোট পাইলে তাহলে 1%-এ কত হয়? 1%-এ 100-তে একটা, 200-তে 2টা, 300, মানে যে দলটা 1% ভোট পাইব হেরাও 3টে সিট দেওয়া লাগবো। বলছে 0.5% পাইলেও 2.5টা সিট, 1.5টা সিট দেওয়া লাগবো। এর কথা শুনে আমার এখানে চালাই কইব না যে এই দেশেই আসে না, এই দেশটা তাদের কথায় চলবে। তাহলে এদের কাছে এই দেশটা চলবে একজন বিদেশির কথায়। আমি তো বারবারই বলি, আলী রিয়াজের প্রতি আমার তো ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা নাই। আলী রিয়াজ এখনও আমার দেখলে, আমি তাকে দেখলে ভাই কয়ে হাত মিলাই, উনি আমাকে সালাম দেয়, আমি ওনাকে সালাম দিই। আর ওনার সাথে বহু মিটিং একসাথে করছি, হাসিনা বিরোধী মিটিং করছি কোথায়? সোনারগাঁও, ওই যে হোটেল সোনারগাঁয়ে 2 দিন পর্যন্ত মিটিং করছি, একসাথে মিলিয়া করছি যে হাসিনা সরকারের পতন দরকার। আমিও তার প্রতি ব্যক্তিগত, উনি কেন সংবিধানটা উড়িয়া ফেলায় দিমু কইল, এটা তো আমি কোনোদিন সহ্য করব না। এই সংবিধানের ভিতরে 30 লক্ষ মানুষের রক্ত আছে। এই সংবিধান তো কীভাবে হয়েছে জানেন? আমি জিজ্ঞাসা করছি না যে তাজউদ্দিন সংবিধান বুঝে না, সৈয়দ নজরুল সংবিধান বুঝে না, আসাদুজ্জামান খান অক্সফোর্ড থেকে পাশ করালো, মনোরঞ্জন ধর, হ্যাঁ, ডক্টর কামাল হোসেন, এরকমও 300 এমপির মধ্যে 137 জন ছিল উকিল। ওইখানের এমপিরা বৈশা 381 ঘন্টা বৈঠক করিয়া, 381 ঘন্টা শুধু বিতর্ক। আমি আর কারো নাম না বললাম, শুধু সুরঞ্জিত সেন নামে একটা লোকের নাম বললাম, যে বাংলাদেশে পার্লামেন্টারি হিসেবে সুরঞ্জিত সেন তখন পার্লামেন্টে ছিল। একটা লোক বাইর করতে রে, ওই আমার সবসময় বহাইয়ায় রাজাকারের বাচ্চারা, আমি কি করব? আমি তো মুক্তিযোদ্ধা। সুরঞ্জিত সেনের মতো একটা লোক বাইর করতো তোর জীবনে এই বাংলাদেশে, যে পার্লামেন্টে এত সুন্দর করে কথা বলতে পারে? মানে মিজানুর রহমান চৌধুরীর মতো লোক ছিল, মিজানুর রহমান চৌধুরী, পরে যিনি জাতীয় পার্টি এবং প্রধানমন্ত্রী ছিলেন। ওখানে জহিরুল কাইম, আহম্মদ আলী করে কুমিল্লার একজন লোক ছিলেন। একটা আহম্মদ আলী সারা কুমিল্লায় একটা উকিল হবে না, উনি সারা বাংলাদেশে যতদিন জীবিত ছিলেন সারা বাংলাদেশের উকিলদের নেতা ছিলেন। তার নাম হলো আহম্মদ আলী, বাড়ি তার কুমিল্লা, নবীনগরের এমপি ছিলেন। আমি আরো বলবো, কত বলবো আমি, এরকম বহু আছে যারা এই দেশের সংবিধানে, আব্দুর রহিম, ওই যে এখানে এনায়েতুর রহিম ছিল, সেকেন্ড জজ সুপ্রিম কোর্টের, আব্দুর রহিম ওই সংবিধান কমিটিতে ছিল। কার নাম কমু? আমি সবার নাম আমি জানি। আব্দুল মুমেন সুপ্রিম কোর্টে লয়ার ছিল। আব্দুল মালেক নামটাই হলো আব্দুল মালেক, পরে কি উকিল, নামটাই হলো উকিল। 381 ঘন্টা বিতর্ক করিয়া, হ্যাঁ, ওই ব্রাহ্মণবাড়ির আলী আজম ভুইয়া, ওই আরেকটা লোক আছে কিশোরগঞ্জের, তার নাম হলো সাত্তার উকিল, নামেই উকিল। সব উকিলরা মিল্লা বসে 381 ঘন্টা বিতর্ক করিয়া পার্লামেন্টে সংবিধানটা করছে।
আলী রিয়াজ কয় ফালাই দিব। আরে বেটা, তুই ডক্টর কামাল হোসেনের মোহরির যোগ্যতা আছে তো। ডক্টর কামাল হোসেন ডিক্টেশন দিলে তুই লিখতে পারবি? আমি চিনি না তোমারে? আমি যে বলি তো তোমার চেয়ে 500 কর্মী আছে আমার, যারা তোমাকে লেখাপড়া করাইতে পারবো। আমি তোকে কয়ে গেলাম, আমি নাম কয়ে গেলাম যে একটা সুপথ ঘোষ বাংলাদেশে বাইর করতে হইব, আমার কর্মী ছিল। একটা আব্দুর রাজ্জাক বাইর করতে হইব, আমার কর্মী ছিল। ওই নিউ ইয়র্ক ইউনিভার্সিটি সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে প্রফেসর জমির চৌধুরী, চাকসুর জিএস ছিল, একটা জমির চৌধুরী বাইর কর। এত আলী রিয়াজদের অনেক সিনিয়র, একটা জমির চৌধুরী বাইর কর, চিটাঙ্গের জমির চৌধুরী। সব রে বাদ দিয়া, দিল দিয়া ফালায় দিয়া এইসব ছেলে পেলেদের কিনে তুমি একটা সংবিধান লেখবা। আর এই ওই উলেমা কে